তা দায়িত্ব আর অদৃশ্য চাপের ভিড়ে আমরা কতটা খেয়াল রাখি নিজের মনের। শরীর খারাপ হলে যেমন চিকিৎসা করি, তেমনি মন খারাপ হলে কি তার খবর রাখি? স্বাগতম মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মন ও মানুষের আজকের বিশেষ পর্ব মনের যত্নে। আমি ফেরদৌসী আহমেদ চৌধুরী। আজ আমরা কথা বলবো মনের ক্লান্তি, অজানা দুশ্চিন্তা, অবসাদ, উদ্বেগ আর নীরব কষ্ট নিয়ে। কিভাবে নিজের মনের যত্ন নেব, কিভাবে প্রিয়জনের পাশে দাঁড়াবো, আর কেন মানসিক সুস্থতা আমাদের প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ, সেসব নিয়েই থাকছে আজকের আয়োজন। কারণ সুস্থ মনই পারে সুস্থ মানুষ আর সুন্দর সম্পর্ক গড়ে তুলতে। সুপ্রিয় দর্শক, শুরু করছি আজকের এই বিশেষ পর্ব মনের যত্ন। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে আছেন বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি। আমাদের মাঝে বরাবরের মতো এবারেও আছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট মনোবিদ চিকিৎসক, লেখক ডাক্তার মোহিত কামাল। আমাদের সাথে আছেন উপস্থাপক, নৃত্যশিল্পী রুহানি সালসাবিল। আমাদের সাথে আছেন উপস্থাপক, অভিনেতা ইমতু। আমাদের সাথে রয়েছেন আরও দুজন শিক্ষার্থী। আমাদের সাথে আছেন মারিয়া এবং তার সাথে রয়েছেন রাফিদ। আমরা প্রথমে আমাদের আজকের আয়োজনে রুহানি আপনার কাছে আসব। এই যে আপনি নৃত্যশিল্পী, উপস্থাপক, সব সেক্টরে কাজ করছেন এবং অনেক দিন ধরেই কিন্তু আপনি খুব সুচারুভাবে কাজ করছেন। নিজের মনের যত্নটা কিভাবে নিয়ে থাকেন? আমি আমার মনের ব্যাপারে ভীষণ যত্নশীল। আমি জীবনের একটা ফেজে গিয়ে বুঝতে পারলাম যে আমি আসলে পারিপার্শ্বিকতা যেমনটা তৈরি করব, আমার মনটাও তেমনটাই থাকবে। আশেপাশে কে আছে, আমি কাদের সাথে মিশছি, সেটা জানাটা খুব জরুরি। কোথাও থেকে নেগেটিভিটি আসছে, আমি সেই জায়গাটা খুব সুন্দরভাবে ত্যাগ করি এবং যাদের কাছ থেকে আমি পজিটিভিটি বা পজিটিভ ভাইব পাই সেই মানুষগুলোর সাথে মিশি। এভাবে আমি আমার মন ভালো রাখার চেষ্টা করি। আর মন ভালো থাকলে মনে হয় সুস্থ থাকা যায়, সুন্দর থাকা যায়। আপনি তো অনেক দিন ধরে নৃত্য চর্চা করে আসছেন এবং এটা কি আপনার মানসিক স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলে? বা যদি এভাবে বলতে চাই যে নৃত্য চর্চাটি কি আপনার জন্য থেরাপি হিসেবে কাজ করে? নিঃসন্দেহে অনেকটাই। আপনি দেখবেন যে আমাদের একটা প্রচলিত ধারণা আছে কি জিমে যাও ওজন কমবে। জিম কিন্তু ওজন কমায় না। আমি যতদূর জানি যে একজন মানুষের খাদ্যাভ্যাসের উপরে নির্ভর করে 80% তার ওজন, 20% নির্ভর করে জিমের উপরে। কিন্তু মানুষ কেন জিমে যায়? ওই যে সুন্দর থাকার জন্য, প্রপার একটা ফিটনেস বা শেপের জন্য এবং সেই সাথে মনটাকে ভালো রাখার জন্য। জিম যেমন মানুষের মনকে প্রফুল্ল রাখে, নাচ কিন্তু একইভাবে ওই যে শারীরিক পরিশ্রমের কারণে মনকে প্রফুল্ল রাখে। সেটা অনেকখানি আমি বলবো যে ভেতর থেকে ভালো থাকতে, সুস্থ থাকতে সাহায্য করে। এত ব্যস্ততার মাঝে প্রতিনিয়ত কিভাবে মনের যত্ন নিতে পারেন? এটা যে মানুষ যে প্রফেশনেই থাকুক না কেন, নিজের জন্য আলাদা করে একটু সময় বের করা দরকার, নিজের জন্য একটু যত্ন করা দরকার। তো আমি আসলে নিজেকে যত্নে রাখতে ভালোবাসি। তো নিজের জন্য সময় বের করে আমি নিজেকে যত্নে রাখি যেন আমার মনটা ভালো থাকে। মন ভালো থাকলে শরীরও সুস্থ থাকবে, আবার শরীর সুস্থ থাকলে কিন্তু মন ভালো থাকবে। তো একটা পরিমিতি বোধ সব কিছুতে, একটা সুন্দর জীবনযাপন, রুটিনে চলা, একটা সুন্দর খাদ্যাভ্যাস, সব কিছু মিলিয়ে শরীর এবং মনের যত্ন আমি করি। জীবনে কিন্তু চলার পথে অনেক সময় দেখা যায় খারাপ সময় আসে, হতাশা আসে, কিন্তু অনেক সময় আমরা নিজের আত্মবিশ্বাসও হারিয়ে ফেলি। তো এই সময় আপনি নিজেকে কিভাবে মোটিভেট করে থাকেন? আচ্ছা, পৃথিবীতে যেমন উত্তর মেরু আছে তেমন দক্ষিণ মেরু আছে। খারাপ যেমনটা আছে ভালোটাও আছে। খারাপ সময়ে আমি আমার ভালো দিনগুলো বা ভালো স্মৃতিগুলো রোমন্থন করি। তখন মনে হয় যে না, আমার সাথে যতটুকু খারাপ হচ্ছে এর থেকে অনেক বেশি ভালো হয়েছে। তো কেন আমি মন খারাপ করে থাকবো? নিশ্চয়ই আরও ভালো সময় আসবে। আপনি তো নাচ করছেন অনেক দিন ধরে, তো নিজের জীবনের কোনো এমন কি কোনো দুঃখ, কষ্ট বা এমন কোনো অনুভূতি আছে যেটা নাচের মাধ্যমে প্রকাশ করতে পেরে আপনি খুব আনন্দিত বা আপনার খুব ভালো লেগেছে যে আমি নাচ দিয়ে আমার এই অনুভূতিগুলো প্রকাশ করেছি? হ্যাঁ, আমরা মানে কোটেশনেই বলি যে ডান্স ইজ দ্য মাদার অফ অল আর্ট। নাচে কিন্তু সব ধরনের ইমোশন আছে। তো প্রত্যেক নৃত্যশিল্পীই বলবে যে যখন তার মন খারাপ হয়, সে যদি নাচের দ্বারস্থ হয় তাহলে কিন্তু তার মন ভালো হয়ে যায়। আমরা এবার আসছি ইমতু আপনার কাছে। ইমতুকে কিন্তু আমরা একসময় দেখেছি ইমতু খুব উপস্থাপনা করছেন এবং আমরা কিন্তু তারপরে পেয়েছি ইমতু অভিনয় করছেন এবং অভিনয়ের জন্য কিন্তু এক একটা চরিত্রের মধ্যে ডুবে যেতে হয়। তো আপনি যখন এই চরিত্রগুলোর মধ্যে ডুবে যান তখন আপনি কিভাবে আসলে নিমজ্জিত থাকেন? সেখানে কি মনের কোনো ব্যাপার আছে বা মনের কোনো খোরাক আছে? দেখুন, মানুষ শব্দের মধ্যে আসলে মন বিরাজমান। ম এবং ন দুটোই আছে মানুষের মধ্যে। তো মানুষের অর্থ এটাই হচ্ছে আসলে মন। আমরা মন এবং মনন মিলিয়ে বাস্তবতার সঙ্গে সমন্বয় করে আমাদের জীবনযাপন করি।
এই যাপিত জীবনে মনের প্রভাব সবসময় এটা আপেক্ষিক। আমরা যে বিশেষ করে আমি অভিনেতা হিসেবে যখন কাজ করি, আমাকে প্রতিদিন এক একজনের এক একটা চরিত্র ধারণ করতে হয়। তার মানসিক স্ট্যাটাস এবং ওই মনের মানুষগুলো আসলে ওই চরিত্রে কিভাবে যাপন করেন তাদের যাপিত জীবন, সেটাকে ধারণ করতে হলে তার মনের সঙ্গে একাত্ম হতে হয়। আর সেই মনের সাথে একাত্ম হতে হলে আপনার মানসিক চিন্তা দিয়েই সেটা করতে হয়। মন এবং মননের সঙ্গে আপনার যখন বোঝাপড়াটা হবে, আপনি তখন অভিনয় করুন অথবা এখন বসে যে উপস্থাপনা করুন, সেটা কিন্তু একদম বিন্দাস এবং পারফেক্ট হবে। অনেক সময় দেখা যায় যে আপনি কিন্তু চরিত্রের খাতিরে বা চরিত্রের প্রয়োজনে আপনি একটা ভারী বা ট্রমাটিক একটা ক্যারেক্টার অভিনয় করছেন, তো ওই ক্যারেক্টার থেকে আবার সাধারণ জীবনে ফিরে আসতে কি কোনো কষ্ট হয়? যে আপনি ওই ট্রমাটিক একটা অভিনয় করেছেন, অনেক দিন যাবৎ শুটিং হয়েছে, তখন আপনার নর্মাল লাইফে কিভাবে ফিরে আসেন? আপনি জীবনে প্রথম যখন রান্না করতে যাবেন তখনকার অনুভূতি আর আপনি 10 বছর পরে যখন রান্না করতে যাবেন তখনকার অনুভূতি কখনো এক হবে না। মন সবসময় অভ্যস্ত হতে পছন্দ করে। হিউম্যান বিইং তারা সবসময় অ্যাডাপশনে পছন্দ করে। আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করে আজ অবধি এই প্রযুক্তির উৎকর্ষ সাধন করে এখানে এসেছি। তো সেক্ষেত্রে আমরা যখন চরিত্র ধারণ করি, আমাদের এখন এত দ্রুত মানসিক বিবর্তন এবং পরিবর্তনটা ঘটে, আমরা যখন সেটে ঢুকি ওই দিন ওই নাটকের ওই চরিত্রেই ঢুকে যাই। আবার শুটিং শেষে যখন ওই সেট থেকে বের হই, ওই চরিত্রটাকে ওখানেই বিদায় দিয়ে আমরা আমাদের নিজস্ব চরিত্রে ফিরে আসি। জীবনে চলার পথে কিন্তু অনেক হতাশা থাকে, অনেক সময় অনেক কিন্তু বাধা বিপত্তিও আসে, তো এই সব হতাশা বাধা বিপত্তি পেরিয়ে কিভাবে নিজেকে সামাল দিচ্ছেন? একটা ছোট কোটেশন আছে না, যে হোঁচট না খেলে হাঁটা শেখা যায় না। জীবন হচ্ছে একটা বহতা নদী অথবা চলমান একটা ট্রেনের মতো। সেখানে পথে অনেক বাধা বিপত্তি আসবে, আরাম আসবে, সুন্দর পরিবেশ আসবে, অথবা আপনার অপছন্দের গরমও আসতে পারে। সব কিছু মিলিয়েই আসলে জীবন। আপনাকে এটা শিখতে হবে যে আপনি কীভাবে সেটাকে ওয়েলকাম করবেন। আমি আমার ব্যক্তি জীবনে যে কোনো সিচুয়েশনকে ওয়েলকাম করি, ওটা আমি অভ্যাস করে নিয়েছি, যার কারণে বাধা বিপত্তি বিপদ অথবা মনের বিরুদ্ধের কাজগুলো আমাকে কখনোই ভেতরে আলোড়িত বা আন্দোলিত করে না, আমি উপভোগ করি। আমরা মারিয়া আপনার কাছে আসছি। মারিয়া, আপনি তো পড়াশোনা করছেন, আপনি শিক্ষার্থী, তো এরকম হয় না যে পরীক্ষার আগে বা ফলাফল ঘোষণার আগে আপনার একটা দুশ্চিন্তা মনের মধ্যে কাজ করে, কি কখনো হয়েছে? হ্যাঁ, এরকম হয়। আমি যদি একটু বলি যে আমি যেহেতু এখন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, তো আমাদের পড়াশোনাটা কিন্তু এখন আর ধরাবাঁধা নিয়মের মধ্যে নেই, একটি কোনো সুনির্দিষ্ট গণ্ডির মধ্যেও আমরা আবদ্ধ নেই। তো আমার যখন পরীক্ষা হয়, আর বিশ্ববিদ্যালয়ের জীবনের পড়াশোনার সিস্টেম হচ্ছে আমাদের সিটি, মিড, ল্যাব, তারপর ফাইনাল, এগুলো কন্টিনিউয়াস চলতেই থাকে, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন আমাদের উপর থাকেই। তো এই ব্যাপারগুলো যখন একজন শিক্ষার্থীকে একের পর এক ম্যানেজ করতে হয়, তখন উৎকণ্ঠা অটোমেটিকভাবেই চলে আসে। কিন্তু আমি মনে করি যে একজন যদি নিজে আত্মবিশ্বাস ধরে রাখতে পারে, সে যদি সবসময় নিজের মধ্যে ইতিবাচক অনুভূতি পোষণ করতে পারে এবং সবসময় নিজেকে সামনের দিকে অগ্রসর করতে যে কোনো পদক্ষেপ নিতে সে বাধা না পায়, তাহলে আমি মনে করি যে সে যে কোনো ধরনের স্ট্রেস নিতে সক্ষম। যেমন আমি যদি আমার ব্যক্তিগত অনুভূতি বলি, তাহলে আমি দেখি যে আমি আসলে পছন্দ করি ক্রিটিক্যাল কিছু করতে, এবং যে আমার পরীক্ষার একটা টেনশন, এই টেনশনটা আসলে আমি নিজের মধ্যে কাজ করতে দিই না। আমি চাই যে দুশ্চিন্তা আমার মধ্যে আসলেও আমি যেন সেটাকে প্রশ্রয় না দিয়ে নিজের গণ্ডিতে বা নিজের যে কনফিডেন্স লেভেলটা আছে সেটিকে বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই, যার মাধ্যমে আমি দেখি যে আসলে আমার পরীক্ষার ফলাফলগুলো ভালো হয়। তাই আমি মনে করি যে যেসব স্টুডেন্ট বা আমার মতো শিক্ষার্থীরা আছে তারা একটু ভয় পায় অথবা নেতিবাচক মনোভাব নিয়ে চলে, তারা যদি তাদের আত্মবিশ্বাসকে ধরে রাখতে পারে, ইতিবাচকতা বাড়াতে পারে, তাহলে কিন্তু পরীক্ষার যে দুশ্চিন্তা বা ফেল করার যে একটা টেন্ডেন্সি অথবা সমাজে যে একটা চাপ মোকাবিলা করার ক্ষমতা, এই ক্ষমতাগুলো বেড়ে যায়। আমরা রিফাত আপনার কাছে আসছি। আপনার কি কখনো এরকম হয়েছে যে পরিবার বা সমাজের একটা প্রত্যাশা থাকে আপনার উপর, সেটা কি কখনো মানসিক চাপ সৃষ্টি করেছে? আসলে পরিবারের কথা বলতে যে জিনিসটা হয়, আমার পরিবার সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে। আমার বাবা মা বা আমার পরিবারের অন্যান্য যারা আছে তারা সবসময় বলছে, তুমি যা, তুমি তাই হও, তুমি তোমার জায়গায় বেস্ট। তুমি যদি তোমার জায়গায় বেস্ট থাকতে পারো, দেখবা আশেপাশে কি হচ্ছে বা না হচ্ছে সেই দিকে তোমার ফোকাস করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার মতো করে সামনের দিকে এগিয়ে যাও, তুমি দেখবা দিন শেষে তুমি তোমার জায়গায় সাকসেস। তো আমি হচ্ছে আমার পরিবারের কথাকে প্রাধান্য দিয়ে চলতাম সবসময়ের জন্য। আর আমার ছোট থেকেই নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো। আমার এই পারার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আমি হচ্ছে সবসময় চলাফেরার চেষ্টা করি এবং বর্তমান সময় সেভাবে চলছি। সোশ্যাল মিডিয়ায় কি হয় না যে একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর সাফল্য দেখে
খুব হতাশা হয়ে যায় বা খুব জেলাস ফিল করে। আপনাদের ক্ষেত্রে কেমন হয়েছে কখনো? আমি দুজনের কাছে জানতে চেয়েছি। হ্যাঁ, মানে শুরুর দিকে একটু হতো, বাট পরক্ষণে আমি জিনিসটাকে রিয়েলাইজ করলাম নিজের মতো করে, যে আমি আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব বা অন্যান্য যারা আমার পরিচিত জন যারা আছে তারা কি করছে না করছে, তো দেখলাম তাদের সাফল্য দেখতাম, নিজের ভিতরে একটা খারাপ লাগা কাজ করতো যে সে ভালো করতেছে বাট আমি করতে পারছি না। বাট পরক্ষণে আমি একটা চিন্তা করলাম যে সে তার জায়গায় থেকে সে বেস্ট রিপোর্ট দিচ্ছে দেখে সে করতে পারতেছে, আর আমি যদি এখন তাকে নিয়ে চিন্তা করি তাহলে আমার যে বেস্ট রিপোর্ট দেওয়ার যে জায়গাটা থাকবে সেটা আমি আমার সময়টাকে আমি ওয়েস্ট করে ফেলতেছি। তো তারা তাদের জায়গা থেকে যেভাবে কাজগুলো করে যাচ্ছে তারা তাদের মতো করে করছে এবং আমি আমার মতো করে আমার জায়গা থেকে কাজগুলো করছি যেন আমার সাকসেস আসার জন্য আমার যে কাজগুলো করা দরকার এবং আমি আমার সামনের পথটাকে আরও সমৃদ্ধ এবং সুন্দর করার জন্য আমি আমার সময়টাকে শুধু আমার নিজের জন্যই ব্যয় করি। মারি, আপনি কি বলবেন এই প্রশ্নের উত্তর? হ্যাঁ, আমি যখন ফেসবুক অথবা লিঙ্কডইন খুলি তখনই আমি দেখতে পাই যে বিভিন্ন স্টুডেন্টরা, আমার সহপাঠী, আমার সিনিয়র, আমার জুনিয়র সবাই হয়তো কোথাও স্কলারশিপ পেয়েছে অথবা ভালো কোনো ইন্টার্নশিপের মধ্যে তারা ঢুকতে পেরেছে। আমি বলবো না যে আমার মধ্যে জেলাসি আসে, কিন্তু আমার মধ্যে হয়তো এমনটা জাগে যে তারা পারলে আমি পারছি না কেন। কিন্তু পরক্ষণে আবার আমি এটা মনে করি যে তারা তাদের জায়গাটাতে বেস্ট করছে, কিন্তু আমিও তো আমার জায়গায় বেস্ট আছি। তো আমি মনে করি যে সবাই সব সেক্টরে ভালো করবে, ব্যাপারটি আসলে এরকম নয়। কারোর জন্য কারো সেক্টর থাকে স্পেসিফিক, এবং স্পেসিফিক সেক্টরে কেউ স্পেসিফিকলি অনেক ভালো করতে পারে। তেমনই আমারও কিছু সেক্টর আছে যেগুলোতে আমি আসলে অনেক ভালো করতে পারি। তাই সবাই যে স্কলারশিপ নিয়ে বিদেশে যাবে, সবাই অনেক ভালো চাকরি করবে, সবাইকে সরকারি চাকরি করতে হবে, বিসিএস নামক যে সোনার হরিণ আছে সেই দিকে ছুটতে হবে, এগুলোতে আসলে আমি বিশ্বাসী নই। আমি মনে করি যে আমি যেটাতে ভালো সেটাতেই যদি আমি ভালো করতে পারি তাহলে এটাই আমার জন্য এনাফ, এবং এটা নিয়ে আসলে আমার সুখী থাকা উচিত। এই আত্মবিশ্বাস যখন আমি নিজের মধ্যে পোষণ করি তখন আসলে মানে পরিবার বা সমাজের এই সব অতিরিক্ত মানসিক চাপ আমার মধ্যে বিরাজমান থাকে না। অনেক সময় হয় না যে পড়াশোনার ফাঁকে বা কোনো একটা সময় কিন্তু মন খারাপ হয়ে যায় বা অনেক স্ট্রেস হয়, তাহলে কি করেন তখন? মন খারাপ বা স্ট্রেস হলে আমার যে পছন্দের বিষয়গুলো আছে আমি সেগুলো করার চেষ্টা করি। যেমন আমি অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, বিতর্ক করা, ড্রয়িং করা, আমি নেচারের কাছে যেতে পছন্দ করি। আমার মধ্যে যদি স্ট্রেস কাজ করে অথবা কখনো মন খারাপ হয়, আমি চেষ্টা করি সব কোলাহল থেকে একটু নিজেকে সরিয়ে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে যেতে। আমার যে মন খারাপের কারণ সেটি আমি নিজের ডায়েরিতে লিখে সেটি থেকে আমাকে বাঁচিয়ে রাখার যে উপায় সেটিও নিজে ভাবতে থাকি এবং লিখে ফেলি। এগুলো যখন করি তখন আমি দেখি যে আমার মনটা অনেক বেশি সুস্থ বা হালকা হয়ে যায় এবং স্ট্রেস আমার মধ্যে আসে না। রুহানি, আপনার কাছে আবার আসছি। একজন নৃত্যশিল্পী বলি বা উপস্থাপক বলি, যেটাই বলি না কারণ আপনি তো দুটোতেই সমান পারদর্শী, তো এই শিল্পী হিসাবে না বলতে শেখাটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? ভীষণ জরুরি। আগে এই কাজটি আমি পারতাম না, এখন এই কাজটি আমি পারি এবং এই কাজটি আমি করি। সেটা যে কোনো প্রফেশনেই না বলতে পারাটা জরুরি। শুধুমাত্র আমি শিল্পীর জন্য যে না বলাটা আমার জন্য জরুরি, ব্যাপারটা এরকম না, সব প্রফেশনেই জরুরি। কিন্তু আপনার কাছে জানতে চাচ্ছি, অনেক সময় হয় না যে জীবনে কিন্তু ব্যর্থতা আসে এবং একটা কাজ না পাওয়ারও কিন্তু একটা ব্যর্থতা আসে, সে সময়টা আপনি নিজেকে কিভাবে অনুপ্রাণিত করেন, বা আমরা যদি বলি যে নিজেকে কিভাবে সচল রাখেন, নিজের মনকে? প্রথমত আমি আমার জীবনে যত না নিজের কোনো ক্রাইসিসের জন্য বা মনো কষ্টের জন্য কান্না করেছি, তার চেয়ে বেশি কান্না করেছি সিনেমা দেখে। তার মানে আমি এটা আবিষ্কার করেছি যে আমি অন্যের প্রতি আসলে সহানুভূতিশীল। আর দুটো ব্যাপার আমার মধ্যে খুব কাজ করে, অন্যের জায়গায় বসে চিন্তা করা, তখন কিন্তু স্বার্থপরতাটা অনেক কমে যায়, উদারতাটা আরও বিকশিত হয়। আর পাশাপাশি আমি মনে করি যে গ্রেট অ্যাচিভমেন্ট অলওয়েজ কাম উইথ দ্য গ্রেট স্যাক্রিফাইস। তো সেক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইসিং মাইন্ডে কিন্তু চলতে হবে, সেটা পেশাগত হোক, ব্যক্তিগত হোক বা পারিবারিক জীবনে হোক। তো সেক্ষেত্রে আমি সবসময় আমার বর্তমানটাকে খুব উপভোগ করি। তো সেখানে ব্যর্থতা অথবা মনের মতো না হওয়ার যে পীড়া, ওটা আমাকে খুব বেশি আলোড়িত করে না। আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি এবং আই অলওয়েজ অ্যাকসেপ্ট দ্য এনি সিচুয়েশন, আমি ওটাই ওয়েলকাম করি আর কি সবসময়। আমি যদি দুজনকে একটা প্রশ্ন করি যে আসলে তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের মনের যত্ন নেওয়ার জন্য কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা মনে করেন? আমার মনে হয় মন নিয়ে বেশি না ভাবাটাই হচ্ছে সবচেয়ে ভালো যত্ন নেওয়ার উপায়। আপনি যেটা আমি আগেও বলছিলাম, রুহানি আমার সঙ্গে বলবে আরও, আপনি যে কি প্রশ্ন করবেন আমি তো আগে থেকে জানি না, কিন্তু আমি আপনার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ওয়েলকাম করছি এবং আমি রেসপন্স করছি। জীবনটাও ওরকম, আপনি চলমান জায়গাতে যে কোনো সিচুয়েশনকে ওয়েলকাম করুন, ওটাকে ফেস করুন, ওটা ফাইট করুন, দেখবেন যে আপনি ভালো আছেন। রুহানি, আপনি কি বলবেন?
কোন আমি বিষয়টা বলবো বেশি গুরুত্বপূর্ণ? সবসময় পজিটিভ থাকাটা জরুরি। নেগেটিভিটিকে জীবনে প্রায়োরিটাইজ না করে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ থাকতে হবে, তাহলেই নিজের মন ভালো থাকবে এবং অন্যদেরকেও ভালো রাখা যাবে। আমি যদি আসি মারিয়া আপনার কাছে, যে মনের যত্নের জন্য বন্ধুরা কিভাবে একে অপরকে সাপোর্ট করবে, আপনি কি মনে করেন? আমি মনে করি বন্ধুরা আসলে বিভিন্নভাবেই সাপোর্ট করতে পারে। আমি যদি বলি যে একজন মানুষের ক্ষেত্রে তার পরিবারের পরেই সবথেকে বেশি সাপোর্টিভ ভূমিকায় থাকে আসলে তার বন্ধুরা। তার বন্ধুরা চাইলেই তাকে অনেক বেশি মোটিভেট করতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম ডিমোটিভেটও করতে পারে। তো এই জায়গায় থেকে আমার মনে হয় যে সবচেয়ে জরুরি হলো বন্ধু সিলেকশনের ব্যাপারটা। আমি বন্ধু নির্বাচন করব এমনভাবে যে বন্ধু আমার কখনো মানসিক পীড়ার কারণ হবে না, কারণ আমরা জানি যে বন্ধু তো সেই যে আসলে আমাকে মানসিক শান্তিটা দেয়। তো আমি যদি বন্ধু নির্বাচনে সঠিক ভূমিকা রাখতে পারি, তখন আমি দেখব যে আসলে আমার যে ক্রিটিক্যাল জীবনের যে মোমেন্টগুলো আসবে, সেই মোমেন্টগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সে আমাকে সাহায্য করবে এবং সেই মোমেন্ট থেকে উতরে আসার যে একটি পথ, সেই পথটাও আসলে সে বলে দিতে পারে। তো আমি মনে করি আমি যে বন্ধুরা পেয়েছি তারা অনেক বেশি সাপোর্টিভ, তারা সবসময় আমাকে বিভিন্ন ক্ষেত্রেই সাপোর্ট করে, আমাকে ইন্সপায়ার করে। যারা হলে থাকি, পরিবার থেকে এত দূরে থাকি, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে বন্ধুরাই এক ধরনের মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য অনেক বড় ঔষধ হিসেবে কাজ করে। তাই আমি মনে করি যে আসলে বন্ধু জীবনের অনেক বড় একটা অ্যাসেট এবং এই অ্যাসেটটা আসলে সবারই থাকা প্রয়োজন। আপনি কি মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে বা মনের যত্ন নিয়ে আরো বেশি খোলামেলা হওয়া উচিত? জি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও খোলামেলা হওয়া দরকার। আমি যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি, অনার্স মাস্টার্স কমপ্লিটের পরে কিন্তু আমাদের সকলেরই একটা চিন্তা থাকে, হয় কেউ বাইরে যাবে বা কেউ সরকারি চাকরির জন্য হচ্ছেই করতেছে। তো আশেপাশে যে জিনিসটা দেখা যায়, প্রত্যেকটা শিক্ষার্থীর ভিতরে আপনার হচ্ছে একটা বিষণ্ণতা কাজ করে যে আমি এতদিন পড়াশোনা করলাম, সামনে হচ্ছে আবার চাকরির জন্য আমাকে পড়াশোনা করতে হবে, আমার আশেপাশে অনেকে ভালো করছে বাট আমি করতে পারবো কি পারবো না। তো এই সব দিক বিবেচনা করে আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আমাদের শুরু থেকে একদম আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে, আমি মনে করি সেই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টরা তাদের যে হচ্ছে মানসিক যে একটা দুশ্চিন্তা কাজ করে যে আমার চাকরি হবে কি হবে না, আমি ভবিষ্যতে কি করব কি করবো না, সেই দিক থেকে বেরিয়ে আসতে পারবে বলে আমি মনে করি। স্যার, এবার আপনার কাছে আসছি। আমরা অনেক সময় কিন্তু হয় না থেরাপি দিচ্ছি, কিন্তু এটাকে অনেকে মনে করে যে পাগল হয়ে যাওয়া, তাদেরকে থেরাপি দিচ্ছে। স্যার, এই ভুল মন্তব্য, এই ভুল ধারণাটা স্যার আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে পাগল বলে কোনো শব্দ বিজ্ঞানে নাই। আজকে থেকে আমরা যারা শুনছি আপনাদের উদ্দেশ্যে বলছি, পাগল বলে কোনো শব্দ বিজ্ঞানে নাই। এটা সনাতনভাবে ব্যবহার করে আমরা আমাদের মনের যে সমস্যা যখন হয় তখন তাদের যে মানসিক রোগী আমরা বলি, তাদের যে মৌলিক অধিকারগুলোকে হরণ করি। এখানে ওরা যে চারটা আলোচনা করলো, দুর্দান্ত আলোচনা। যেমন মারিয়ার কথা থেকে উঠে এসেছে আত্মবিশ্বাসের কথা, মনস্তাত্ত্বিক ইস্যু। ও বলছে যে আত্মার স্বর, আমার অন্তর কি চায়, আত্মার স্বর, আমার মন কি চায়, আমি কি করতে চাই, আমার ভিতরে কি তাগিদ আসে, খুবই গুরুত্বপূর্ণ। রুহানি যেটা বলেছে যে না, মানে উপযুক্ত সময়ে না বলা, অশুভকে চেনা এবং তাকে না বলতে পারা যৌক্তিকভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইমতু যেটা বলেছে যে অন্যের চিন্তাটাকে আমি করব, মানে অন্য যে চিন্তাটা করছে সেটা করতে পারা, আমরা বলি এমপ্যাথেটিক অ্যাপ্রোচ। ওরা এই মনস্তাত্ত্বিক ইস্যুগুলি তুলে এনেছে এবং এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, এগুলি যদি আমরা সঠিকভাবে বুঝি, তাহলে আমরা মনটাকে চিনে ফেলবো। এখানে যেটা আত্মবিশ্বাসের কথা বলেছে, পরীক্ষার সময় আসে আমি পারবো না, আমি তো ভুলে গেছি, এত পড়ার চাপ, কিভাবে রিভিশন দিব, সব নেগেটিভ চিন্তা। কিন্তু যদি সে ইতিবাচক চিন্তা করতে পারে, আমি তো আগেও পেরেছি, অন্যরা পেরেছে, আমি কেন পারবো না তা না, অন্যরা পেরেছে আমিও পারবো। ইট শুড বি দি পজিটিভ অ্যাপ্রোচ, ইট শুড বি দি কনফিডেন্স। কনফিডেন্স ইকুয়াল টু, তুমি যেটা বলছিলা, সেলফ এফিকাসি, নিজের দক্ষতা প্লাস অপটিমিজম, নিজের ভিতরে আশাবাদ। তখনই সেটা শানিত হবে যখন আমি নিজেকে ইভ্যালুয়েশন করতে পারবো, নিজেকে আমি মূল্যায়ন করতে পারবো, আমার কি অদক্ষতা আছে সেটাকে ধরে ফেলবো, সেটা ধরে আমি সেটাকে প্রশিক্ষণ নিব, প্রয়োজনে সেটাকে কারেকশন করব, আমার কনফিডেন্স বেড়ে যাবে, তখন না শব্দটা উড়ে যাবে, আমি পারবো। এখানে একটা বিষয় বলি, অনেকে আছে না যে হয়তো মানসিক স্বাস্থ্য নিয়ে বা নিজের মনের যত্ন নিয়ে খুব একটা ওয়াকিবহাল না, তারা কিন্তু অনেক সময় ভয়ে বা লজ্জায় বলতে চায় না আমার মনটা খারাপ, আমার মনের যত্ন নিতে পারছি না, কিংবা মানসিক স্বাস্থ্য খারাপ। তাদের জন্য আপনার কি পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে, যারা মানসিক সমস্যায় ভুগছেন, উদ্বেগ, উৎকণ্ঠা, বিষাদ এসবে ভুগছেন, ঘুমের সমস্যায় ভুগছেন, এখনকার সময় আমরা খুব পাই
যে ঘুমের সমস্যা, মোবাইলের সারা রাত জেগে থাকে। এখনকার আমরা সময় পাই ক্রাশ খাওয়া, ক্রাশ খাইয়ে অ্যাপ্রোচ করলো ব্যর্থ হওয়া, হায় হায় তরুণ টিনেজ কি যে হাহাকার, সবগুলি ঘুম চলে যায়, খাওয়া চলে যায়, আমাদের চেম্বারে হাবুস হুবুস করে কাঁদে। আরেকটা হচ্ছে রিলেশন হয়ে গেল, তারপর হচ্ছে ব্রেকআপ। এই ব্রেকআপের জ্বালা আরেকটা কষ্ট, ব্রেকআপ না হয় সইতে পারলো, কিন্তু আমার এক্স আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে, এইটা আর সইতে পারে না, জ্বালা পোড়া এগুলি নিয়ে আমাদের কাছে আসে, তাদের মনটা ভেঙে চুরে গুড়িয়ে যায়। সুতরাং আমি বলবো যে এইসব যখন যন্ত্রণা বিদ্ধ আমি হব, অবরুদ্ধ যাতনা থেকে মুক্তি পাওয়ার জন্য ভেন্টিলেশন, রিলিজ অফ ইমোশন টু এ ফেথফুল ওয়ান, বিশ্বস্ত কারো কাছে খুলে বলা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ব্রেনে চাপ কমবে, অবদমন কমে যাবে, আমি ভেতর থেকে চাপ মুক্ত হয়ে আবার আমি পরিস্থিতিকে যথাযথভাবে মোকাবেলা করতে পারবো। সব শেষে স্যার জানতে চাইছি যে মনের যত্নের বিষয়ে এমন একটি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলেন যেটা সবার জন্য খুব প্রয়োজন। প্রথম কথা হচ্ছে মনের যত্ন দিতে হলে আমি মনটাকে চিনতে হবে। আমি বলেছি যে আমাদের প্রত্যক্ষণ করার ক্ষমতা মনের প্রথম অঙ্গ, মনের জানালা, পারসেপশন। আমি কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি, আমি যেটা শুনছি সেটা মনোযোগ দিয়ে শুনবো, আমি যেটা দেখছি মনোযোগ দিয়ে দেখব, তাহলে আমার পারসেপশন, বিশ্লেষণ করার ক্ষমতা ভালো হয়ে যাবে। আমি কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে নেতিবাচকভাবে মূল্যায়ন করব না, নেতিবাচকভাবে মূল্যায়ন করার সাথে সাথে আমি চাপে পড়ে যাব, আমার ব্রেন চাপে পড়ে যাবে, আমার আর বডির হরমোনাল সিস্টেমগুলো এলোমেলো হয়ে যাবে, আমার মাথা ধরে যাবে, আমার মনোযোগের বিচ্ছিন্ন হবে। সুতরাং আমার প্রত্যক্ষণ করার ক্ষমতা, পর্যবেক্ষণ করার ক্ষমতা জীবনের সকল ক্ষেত্রে, শিশুকাল থেকে বড় মৃত্যু পর্যন্ত পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে। আবার আমি যখন পর্যবেক্ষণ করার ক্ষমতা বেড়ে যাবে, তখন আমার বিশ্লেষণ ক্ষমতা বাড়বে, ইতিবাচক করার ক্ষমতা বাড়বে। এগুলো প্রত্যেক মানুষ অটোমেটিক্যালি আয়ত্ত আসে। এই জন্য আমাদের ছোটবেলায় যে প্রবাদটা দিয়েছিলেন আমাদের দাদা দাদিরা, যে পড়ার সময় পড়ো, খেলার সময় খেলো, অর্থাৎ পড়ার সময় যখন পড়বো মনোযোগ দিব, খেলার সময় যখন 100% মনোযোগ দেবো, তাহলে আমার মানসিক স্বাস্থ্যটা প্রত্যেক সেক্টরে, আমি দুটো এক্সাম্পল দিলাম, যে কোনো সেক্টরে আমি যদি মনোযোগ দিতে পারি তখনই দিতে পারবো যদি আমি হেলদি মাইন্ডে থাকি। আমার বন্ধু মুখে অক্সফোর্ডে চান্স পেয়েছে, তখন তার সফলতাটা আমার হয়ে যাবে, আমার মনের স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আমি যেন সমালোচনা না করি, ঈর্ষায় আক্রান্ত হব না। কিন্তু ঈর্ষায় মানুষ, ঈর্ষা সহজাত, আমরা আক্রান্ত হব, কিন্তু ঈর্ষার কারণে আমি এমন কোনো বিহেভিয়ার করব না যে আমার বন্ধুর ক্ষতি হয়ে যাবে, বরং আমি ঈর্ষাকে জয় করব, তাকে অভিনন্দন জানিয়ে আমার মন ভালো হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মন ও মানুষের বিশেষ পর্ব মনের যত্নে আসার জন্য। রুহানি, ইমতু, আপনারা অনেক ব্যস্ত, তারপর এসেছেন আমাদের অনুষ্ঠানে, এবং এপাশে রাফিদ এবং মারিয়া, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মনের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজন। নিজেকে সময় দেওয়া স্বার্থপরতা নয়, এটি আত্মমমতা। আজকের আলোচনায় আমরা দেখলাম একটু সচেতনতা, একটু কথা বলা আর একটু সহানুভূতিই বদলে দিতে পারে অনেক কিছু। মনে রাখবেন, কষ্ট চেপে রাখা সমাধান নয়, কথা বলাই প্রথম পদক্ষেপ। আপনি একা নন, আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ, আপনার মনও যত্ন পাওয়ার যোগ্য। এভাবেই নিজের ও অন্যের মনের পাশে থাকার অঙ্গীকার নিয়ে শেষ করছি আজকের মন ও মানুষ অনুষ্ঠানের আজকের পর্ব মনের যত্ন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মন ও মানুষ নিয়ে আবার দেখা হবে আগামী পর্বে।